আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে সে আগের মতো ইন্সপেক্টরশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে আমরা আলোচনা করেই যাই, কোনগুলো আসবে কোনগুলো আসবে না একমাত্র বলতে পারবে মহান আল্লাহ পাক, আর যারা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তারাই। তারপরে আমাদের একটা মনে সন্দেহ থাকে যে এই প্রশ্নগুলো হয়তো আসতে পারে, এই লক্ষ্যে আমরা একটু আলোচনা করি। যাই হোক, তো আমরা গতকালকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে একজন স্কুল ছাত্রী সে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। অকৃতকার্য হওয়ার পর সে আত্মহত্যা করতে চাইলে আর একজন, মানে তার বয়স ছিল 16 বছর। তো এই 16 বছরের একটা শিশুকে অপর আরেকজন ব্যক্তি আত্মহত্যা করার জন্য তাকে রশি কিংবা অন্য কিছু এগিয়ে দিয়েছে এই উদ্দেশ্যে যে তার শরীরে কিছু গহনা ছিল, সে যদি আত্মহত্যা করে এগুলো সে নিয়ে যাবে। যাক, পরবর্তীতে সে শিশুটি অর্থাৎ 16 বছরের বয়স্ক যে শিশুটি সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তো এখানে যে উত্তরটা ছিল সেটি হলো পেনাল কোডের 305 ধারা, অর্থাৎ কোন শিশু কিংবা কোনো মস্তিষ্ক বিকৃত কোনো ব্যক্তি বা আহ মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি বা মাতাল এই জাতীয় কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি আত্মহত্যার প্ররোচনা দেয়, সেক্ষেত্রে এই প্ররোচনা তথা শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 305 ধারা। যাক, আমি আজকে একটা বিষয় নিয়ে বলি। আমাদের এখানে কিছু তথ্য আসছে যে কিছু মামলা আমরা দেখলাম, এই যে বিভিন্ন জনের নামে কিছু মামলা হয়েছে। আমরা ধরে নিই পেনাল কোডের 114 ধারা, পেনাল কোডের 149 ধারা, পেনাল কোডের 34 ধারা, এর সাথে আছে 302 ধারা। এখন এই জন্য আলোচনা করতেছি যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমরা যারা দেখি যে একজন ব্যক্তি খুন হয়েছে বা একটা হত্যা মামলা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা যে বিষয়টা দেখছি যে একটা হত্যা মামলা হয়েছে। তো হত্যা মামলার ক্ষেত্রে সবাই বলছে যে এই 12 নম্বর আসামি, 13 নম্বর আসামি বা 300 নম্বর আসামির কোনো কিছু দায় দায়িত্ব নাই। আসলে বিষয়টা হলো কি, যখন কিছু মামলা হয় দেখা গেল এখানে 147, 148, 149, তার মানে দাঙ্গা হয়েছে এখানে। প্রথমত বেআইনি সমাবেশ দাঙ্গায় পরিণত হয়, ভালো কথা। তো দাঙ্গায় পরিণত হওয়ার পর এই দাঙ্গায় যারা অংশগ্রহণ করেছেন তার জন্য কিন্তু প্রত্যেক ব্যক্তি দায়ী, কারণ দাঙ্গা যখন অনুষ্ঠিত হয় সকল ব্যক্তি কিন্তু অপরাধ, অর্থাৎ সকল ব্যক্তি কিন্তু ভাঙচুর কিংবা অন্য ব্যক্তিকে আঘাত করেন না, কেউ সাথেও থাকে শোডাউন হিসাবে। এই শোডাউন করে এগুলো দাঙ্গার ক্ষেত্রে 150 ধারা, তারা কিন্তু সবাই সমান অপরাধের কথা বলা হয়েছে, অর্থাৎ ভালো কথা। এখন 114টা কেন আসে? এখানে প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এজাহারে যে বিষয়টি উল্লেখ করা আছে যে অমুকের প্ররোচনায়, তো যিনি প্ররোচনা দিয়েছেন প্ররোচনা দাতা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, অর্থাৎ যার প্ররোচনায় প্ররোচিত হয়ে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করেছেন, এই প্ররোচনা দাতার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 114 ধারায়। তার মানে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠিত করিবার উদ্দেশ্যে প্ররোচনা দেয়, প্ররোচনার ফলে যদি অপরাধটি সংগঠিত হয় এবং এই সংগঠিত অপরাধের সময় যদি প্ররোচনা দাতা ঘটনাস্থলে উপস্থিত থাকেন, তাহলে সেই প্ররোচনা দাতা পেনাল কোডের 114 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন, অর্থাৎ মূল যে অপরাধটা। এখন 34 ধারার কথা একটা, কিরকম 34 ধারার বিষয়টি একটু বলা আছে। এখন 34 ধারা তাহলে কেন আসবে? আসলে যখন একটা লোককে খুন করা হয়, এই লোকটা কিন্তু একটা লোকের আঘাতে মারা যায়, একটা লোকের আঘাত, তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় কি একজনের আঘাতে। এর আগে অনেকগুলো লোক তাকে মারছে, তা কেউ মারে নাই। তাহলে খুন করলেন একজন, অন্য ব্যক্তিদের ইচ্ছা কি ছিল ওকে মেরে ফেলো, ওকে তোমরা মেরে ফেলো বা এই কাজটা তোমরা করো, আমি তোমাদের সাথে আছি। অর্থাৎ যে অপরাধটা সংগঠিত হয়েছে এই অপরাধ করার জন্য সেও একটা পরামর্শক হিসেবে কাজ করেছে এবং তারও ইচ্ছা ছিল এই কাজটা যাতে সংগঠিত হয়। আসলে 34 ধারা, এখন অনেক অপরাধী কিংবা অনেক ক্ষেত্রে অনেকে বলতেছে আমি তো ঘটনাস্থলে ছিলাম না,
আপনাকে সব ক্ষেত্রে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হবে, কিন্তু আপনার ইচ্ছা ছিল কি? আচ্ছা, আমি তো কোনো মারি নাই, আমি শুধু মিছিলে গিয়েছিলাম। আপনার মিছিলে কোনো সমস্যা নেই, আপনি মিছিলের লোকগুলো মেরেছেন, আপনি কিন্তু সেখানে ছিলেন না। এরপরে যে আমি ওই জায়গায় শুধু দাঁড়িয়েছিলাম, আমি তো তাকে হত্যা করি নাই। 114 বলছে যে না, আপনি দাঁড়িয়েছিলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ইচ্ছা ছিল তাকে হত্যা করা, এই জন্য আপনি অপরাধী। তো পেনাল কোডের 114, 149, 34 ধারা, এখন সেখানে হত্যা হয়েছে। তো হত্যাকাণ্ড যখন সংঘটিত হয়েছে, এর জন্য কিন্তু এই ধারাগুলোর কারণে প্রত্যেক ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি খুন করলে যে শাস্তির বিধান আছে, অনুরূপভাবে যারা এই খুনটা করার জন্য প্ররোচনা দিয়েছেন, দাঙ্গা সৃষ্টি করেছেন, বা এই খুন করার জন্য পরিকল্পনা করেছেন, তারা প্রত্যেকেই অপরাধী। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? আমার কথা কি বুঝতে পারছো? বর্তমান যে মামলাগুলো হচ্ছে, 149 আছে স্যার, 34 দেওয়া কি ঠিক আছে স্যার? 34, 149, কারণ ওখানে ওইভাবে এজাহারটা গাইতে হবে। দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু তার আগে তারা পরামর্শ করেছিল, যেমন তখন কিন্তু বলেছিল যে আমার অমুক পার্টি একাই যথেষ্ট। এবং অনেকে কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে আহ প্রয়োজনে আমরা রক্তের বন্যা বয়ে দিলেও আমরা ক্ষমতায় থাকবো, এরকমও কিন্তু বক্তব্য ছিল। তো এগুলোর কারণে কিন্তু অনেকগুলো ধারা চলে এসেছে। এই জন্য অনেকে মনে করে যে আমি তো আসলে 200 নাম্বারে আমার নাম, বা আমি 25 নাম্বারের নাম, আমি তো আসলে মূল আসামি না। মূল কিছু নাই, মূল মামলা মামলাই। এজাহার যেভাবে হয় সকল ক্ষেত্রে এভাবে হয় না, এক্ষেত্রে সবাই অপরাধী হবে। তো আমরা যেটা দেখলাম, আমাদের পুলিশের অনেক কর্মকর্তাগণ এগুলো মামলার সাথে তাদের বিভিন্ন মামলায় ওনাদের নাম আছে। যারা যেভাবে যে অপরাধ করেছে তাকে সে শাস্তি তো ভোগ করতে হবে, এটা হলো আমাদের দেশের আইনের বিষয়। এই জন্য আমরা যেটা আলোচনা করব, আমাদের এবারে যে পরীক্ষা আছে, আমাদের অবশ্যই 109, 114, 109, 114, 34, 149, এই এই জাতীয় যে বিষয়গুলো, এবং আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায়, কখন যাবে না, কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে একজন ব্যক্তির মৃত্যু ঘটানো যায়, এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যাবে, বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে কখন মৃত্যু ঘটানো যাবে বা কখন যাবে না একটা। আরেকটা হলো এই অধিকার প্রয়োগের সূচনা এবং শেষ, একটা বিষয়। আরেকটা হলো নিরপরাধ আহ দেহ রক্ষার প্রয়োজনে নিরপরাধ ব্যক্তির মৃত্যু আইনে গ্রহণযোগ্য কিনা, এই একটা বিষয়। এই যে ধারাগুলো, এই প্রশ্নগুলো কিন্তু যেমন যদি প্রশ্ন আসে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, গাজীপুর চৌরাস্তার মোড়ে 10 জন পুলিশ নিয়ে ডিউটি করতেছেন, হঠাৎ করে 1-150 লোকের বা 5-10 হাজার লোকের একটা মিছিল রাস্তা দিয়ে যাচ্ছে, তারা পুলিশের কাছে আসা মাত্রই উত্তেজিত হয়ে পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। প্রশ্নে কিন্তু বলা আছে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আপনি সরকারি সম্পদ রক্ষার্থে, আপনার দেহ রক্ষার্থে, আপনার কাছে থাকা পিস্তল দিয়ে মিছিলের প্রতি গুলি করেন, ফলে 2 জন মারা যায়। আপনার দায় দায়িত্ব বর্ণনা। আসলে এই জায়গাটায় পেনাল কোডের 100 ধারা নীরব। কারণ প্রশ্নে কিন্তু বলা আছে ইটপাটকেল নিক্ষেপ করে। তো ইটপাটকেল নিক্ষেপ করলে কিন্তু আপনি এখানে গুলি করতে পারেন না। আর যদি গুলি করেন, সেক্ষেত্রে আপনি কারো মৃত্যু ঘটাতে পারবেন না। আর মৃত্যু ঘটাতে গেলে অবশ্যই আপনার 100 ধারার যে উদাহরণ আছে, 6টি উদাহরণ সেখানে পড়তে হবে। অনেকে প্রশ্ন করেছে, স্যার এই যে আমাদের বিভিন্ন পুলিশ অফিসারগণের বিরুদ্ধে মামলা হচ্ছে, সিআরপিসির 132 ধারা তাদের জন্য প্রযোজ্য কিনা। আসলে সিআরপিসির 132 ধারার বিষয়টি আলাদা। কিরকম? রাষ্ট্র দেখে নিয়েছেন যে হ্যাঁ, তারা আসলে বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন, ফলে লোকজন মারা গেছে।
তো সেক্ষেত্রে তাদের কাজটা ছিল সরল বিশ্বাসে আইনগতভাবে বৈধ। তো বৈধ কাজটি করতে গেলে সেখানে এই 132 বলা আছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আদালত কখনোই সরকারের অনুমতি ব্যতীত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নেবেন না। তো সরকার তো অনুমতি দিয়ে দিচ্ছেন, কাজে কাজে আদালত এটি আমলে নিতে বাধ্য। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। এই যে দেহ রক্ষার প্রয়োজনে, সম্পত্তি রক্ষার প্রয়োজনে পুলিশের যে আগ্নেয়াস্ত্র ব্যবহার, আগ্নেয়াস্ত্র ব্যবহার পদ্ধতি, ব্যবহারের আগে পরে, ব্যবহারকালীন সময়, এগুলো আমাদের একেবারে মনে করতে হবে যেভাবে ওই চিরুনি অভিযানের মতো, অর্থাৎ কোনোটাই রাখা যাবে না, আমাদের এত সুন্দর করে পড়তে হবে। এবং এখানে দেখা যাবে যে কমপক্ষে 20 মার্কের প্রশ্ন থাকবে, যার যে পরীক্ষা দাও না কেন, তাতে ইন্সপেক্টরশিপ পরীক্ষা দাও আর এএসআই বা সাব ইন্সপেক্টর, যেখানে দাও না, এখানে তোমাকে। তা আমরা এই বিষয়গুলো বিশেষ করে 114, 149, 34 এই বিষয়গুলো আলোচনা, আমাকে একজন প্রশ্ন করেছিলেন, স্যার আমরা যে পুলিশ সদস্য, আমরা তো পুলিশের লাশের কারণে পুলিশের অনেক ভাই মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। তো আসলে তখন তো আমরা তাদের শোকে কাতর, বা আমাদের যে উপর নির্যাতন চালানো হয়েছে, বা আমাদের যে দলীয় একটা প্রভাব আমাদের উপর বিস্তার করা হয়েছিল, এটা থেকে বের হয়ে আসার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনটা কি পুলিশ যে বিদ্রোহের উস্কানি যে এটার মধ্যে পড়ে? হ্যাঁ, এটা পড়ে, কিন্তু ব্যতিক্রম আছে। তাদেরটা ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম? এখানে স্পষ্ট এই আইনের মধ্যে বলা আছে এটি ব্যতিক্রমের মধ্যে পড়ে। অর্থাৎ তাদের ঘাবড়ানোর কিছু নেই, তাদের যে কাজটি এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। অর্থাৎ এই জাতীয় কোনো কাজ করলে তাহা পুলিশ বিদ্রোহের উস্কানির মধ্যে পড়ে না। এটা কি তোমরা জানো? কি আইনুল? না তো স্যার, সঠিক জানা নেই তো স্যার। এই যে আমাদের পুলিশ সদস্যগণ তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে তাদের ন্যায্য দাবির জন্য। এখানে ব্যতিক্রম কোনটা? প্রথমে বলছে যে উস্কানি হবে কোনটা, যদি কোনো ব্যক্তি কোনো বাহিনীর সদস্যকে কোনো কাজ করা থেকে বিরত রাখেন, বাধ্য করেন, বা কাউকে কোনো কর্তব্যরা কাজ থেকে বিরত রাখিবার উদ্দেশ্যে প্ররোচিত করেন, সবগুলোই পুলিশ বিদ্রোহের উস্কানিদাতা হিসেবে গণ্য হবে। কিন্তু ব্যতিক্রম কোনটা? বলছে নিম্নলিখিত কাজগুলো সরল বিশ্বাসে সাধিত হলে তাহা অত্র আইনে অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কোন কাজগুলো সরল বিশ্বাসে? বলছে পুলিশ বাহিনীর কোন সদস্যের কল্যাণ সাধন, তার মানে আমাদের নিজেদের কল্যাণ সাধনের জন্য এটা করা হয়েছে, বা স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তাহাকে কর্তব্য সম্পাদন করা হইতে বিরত থাকিবার উদ্দেশ্যে প্ররোচিত করা। অর্থাৎ পুলিশ বাহিনীর যে সকল কল্যাণকর কাজ আছে, এই স্বার্থ সিদ্ধির লক্ষ্যে যদি কোনো পুলিশ বাহিনীর কোনো সদস্যকে কোনো কাজ থেকে বিরত রাখিবার উদ্দেশ্যে প্ররোচিত করা হয়, তাহলে তাহা এই পুলিশ বিদ্রোহ আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হইবে না। তোমাদের কিন্তু পুলিশ বিদ্রোহের আইনটা কিন্তু পড়তে হবে, জেনে রাখো যে পুলিশ বিদ্রোহের উস্কানির দণ্ড 3 ধারা 4 ধারা স্যার। ব্যতিক্রম কোন? দুইয়ে বলা ব্যতিক্রম আছে 60 ধারা। পুলিশ বাহিনীর সদস্যগণের স্বার্থ উন্নয়নের উদ্দেশ্যে গঠিত কোনো সমিতি সরকার কর্তৃক বা তার কোনো কাজ, যে ক্ষেত্রে সে সমিতি সরকার কর্তৃক কর্তৃত্বপ্রাপ্ত স্বীকৃত হয়েছে এবং এই কাজটি কর্তৃক অনুমোদিত সে সমিতির নিয়মাবলী অনুযায়ী সাধিত হয়েছে। অর্থাৎ এই যে পুলিশের যে সকল দাবি দাবা কল্যাণকর, অর্থাৎ প্রতিটা কিন্তু পুলিশের কল্যাণকারের জন্য বলা হয়েছে। এখানে কিন্তু কখনো দাবি হিসেবে বলা হয়নি যে পুলিশ সদস্যদেরকে যদি আমরা না জান আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো, তাকে হত্যা করব, কিংবা আমরা সরকারের পতন চাই, তা কিন্তু পারে। বলতে যে আমাদের এই দাবিগুলো মানেন, আমরা রাজনীতি মুক্ত চাই, রাজনীতি মুক্ত চাওয়ার অধিকার তাদের, এবং তাদের দাবি দাবা ছুটি কিংবা যেগুলো নিহত আহত হয়েছে তাদের স্বার্থে তাদের কল্যাণকর কাজের জন্য যে দাবিটা করেছিল, তাদের বিচারের জন্য দাবিটা করেছিল, এটা আইনি অপরাধ হিসেবে গণ্য হবে। এটি বলা আছে পুলিশ বিদ্রোহের উস্কানি আইন 1922-এর 4 ধারার ব্যতিক্রমে বলা আছে। 3 ধারায় বলা হয়েছে যারা এটার মধ্যে পড়েছেন তাদের শাস্তির কথা, 4-এ বলেছে এটি ব্যতিক্রম। যাই হোক, এগুলো আমরা বিস্তারিত
শুধু এটুকুই জানাচ্ছি, অনেকেই ফোন দেয় যে স্যার আপনার ক্লাসে একটু স্যার একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, তো এই জন্যই আমরা অনেক সময় এগুলো চেষ্টা করি যাতে এটা বোঝা যায়, বলতে পারে যাই হোক, আমরা চেষ্টা করি যাতে একজন পুলিশ সদস্য আতঙ্কিত না হয়। তবে এমন কিছু করা যাবে না যাতে আমরা বিপদে পড়ি, এমন কিছু করা যাবে না। কারণ আমরা পুলিশের সদস্য, প্রত্যেকটা পুলিশ বাহিনীর সদস্য হবে তাদের ধৈর্য এবং তাদের মেধা, তাদের যোগ্যতা প্রমাণ করা। যেমন প্রশ্ন এসেছিল পুলিশ বাহিনীর দায়িত্ব এবং কর্তব্য কি। আমরা এমসিকিউ দিয়েছিলাম, আমি যে এমসিকিউটা তৈরি করেছিলাম এখন থেকে 3 বছর আগে। তো সেখানে কিন্তু আমি এই প্রমাণটা কিন্তু আমি এখন পেলাম। 3 বছর আগের জিনিসটা কিন্তু প্রমাণটা আমি এখন পেলাম। কিরকম? এটা আমাদের ওই ইমরানও জানে। তখন আমি বলছিলাম যে পুলিশ বাহিনীর দায়িত্ব এবং কর্তব্য পেনশনে যাওয়ার আগে এমসিকিউ তে ছিল যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা, বিবাহযোগ্য কন্যাকে বিবাহ দেওয়া, মানুষের ধান কাটায় সাহায্য করা, রিক্সা কিনে দেওয়া। আসলে আমরা কি করেছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য যেটা ছিল সেটা থেকে বের হয়ে এসে আমরা অন্য কাজগুলো করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব আদেশ দিলে কি বৈধ হবে? দায়িত্ব কিন্তু তার উপরে বর্তাচ্ছে। আমি একজন মনে করা গেল মানে দুঃখিত, আমরা মনে করলাম যে একজন পুলিশ সুপার একটা মিছিলে গুলিবর্ষণের আদেশ দিয়েছে, আপনি দেখলেন যে হ্যাঁ পুলিশ সুপারের আদেশ না মানলে আমার চাকরি থাকবে না। কথাই তো বলা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা। আপনি দেখলেন যে আদেশটা অবৈধ, অর্থাৎ যাদের প্রতি গুলিবর্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা কিন্তু এমন কোনো কাজ করেনি যার ফলে তাদের মৃত্যু ঘটানো যাবে। এগুলো অনেক বিষয় আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করা। এখন দেখা যাচ্ছে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে পরোয়ানা দ্রুত জারি করা বাদ দিয়ে আমরা কি করেছি, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি। সেখানে গান বাজনা অনেক কিছু করে আমরা সেখানে যেটা করেছি সেটি হলো যে দেখা যায় একজনকে রিক্সা উপহার দিয়ে দিয়েছি, বিধবা মহিলার বিয়ে হয় না তার বিয়ে দিয়েছি, তার বাচ্চার বিয়ে দিয়েছি, ধান কাটার লোক নেই ধান কেটে দিয়েছি। আর এদিক দিয়ে আমরা কি করেছি, পুলিশের সঠিক যে দায়িত্ব এবং কর্তব্য সেটা ভুলে গেছি। আমরা সেখানে কি করেছি, যে মাদক ব্যবসায়ী তাকে আমরা গ্রেফতার করি নাই। কেন? ওই ছেলেটার যে বিয়ে দিলেন একজন গরিব মানুষের, 50,000 টাকা খরচ করে, 5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে, টাকাটা কোত্থেকে আসছে? অমুক ভাই তমুক ভাই, আপনার এত ভাই হয়ে গেল, এখন আপনি মামলায় ভুগতেছেন, কোনো ভাইকে ডাকেন পান কিনা? গেল বিষয়। এতো আমরা দায়িত্বগুলো অবহেলা করেছি। আমার কিছু বিষয় আছে, আমি বিষয়ের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আরেকটা বিষয় এখানে বলা আছে মিথ্যা। তো মিথ্যা মামলা দায়ের করার ক্ষেত্রে দেখা গেল যে ঘটনাস্থলে নাই এ ব্যক্তি আজকে যারা মামলার আসামি হচ্ছেন, অনেকের বড় আফসোস যে আমি ঘটনাস্থলে ছিলাম না, জানি না, শুনি না, এত বড় একটা মামলা আমার নামে দিল, আমি শুধু পার্টি করে দেখে। আপনার কি মনে আছে আপনি যখন ক্ষমতায় ছিলেন, যে লোকটা ঘটনাস্থলে ছিল না, তার একটা অপরাধ ছিল, সে বিরোধী দল করে। এই বিরোধী দল করে বলেই আপনি একটা ঘটনা ঘটলেই তার নামটা 1 নম্বরে দিয়েছেন। তাহলে আপনি কেমনে বাদ পড়বেন? আপনি নিজেই তো নিজের বেড়াজালে ধরা খেয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে সে ছিল না বলেই আপনি এই ধারাগুলো দেখিয়ে দিয়েছেন যে 114, 109, 34, 149। আমি ঢাকা সূর্যাপুর থানায় যখন ছিলাম, জাভেদ কামাল রুবেল জাভেদ কামাল রুবেল কবি নজরুল কলেজের ভিপি ছিল এক সময়, জাভেদ কামাল রুবেল। তার নামে মোটামুটি আমি মনে হয় 80টা না 85টা ওয়ারেন্ট পেলাম। ছাত্র দল করতো সে। তো খুঁজতে গিয়ে দেখি যতগুলো মামলা হয়েছে প্রত্যেকটাতে তার এজাহার আছে, একেবারে সূত্রাপুর এলাকায় যেখানে হোক না কেন। আর একটা ছিল বোমা মুক্তার, বোম তৈরি করতো মুক্তার, উড়িয়ে দিতে পারতো বোমাকে, ওকে আবার মেরে ফেলছে, বাড়িতে এসে মেরে ফেলছে। মসজিদের মধ্যে আক্রমণ করছিল, পরে দৌড়ে এসে ওর মায়ের কোলে জড়াই ধরছে যে মা বাঁচাও, ওর মধ্যেই একেবারে ওরে মেরে ফেলছে বোমা মুক্তার। মানে ও ওয়ারেন্টের কোনো অভাব ছিল না। এখন বিষয়টা হলো এই যে মামলাগুলো হচ্ছে,
তো এখন তো আফসোসের কিছু নাই। অবশ্যই তারা যখন তাদের যে মামলাগুলো হয়েছে, হরতালের মামলা, এটা মামলা, কিন্তু এখন যে মামলাগুলো হচ্ছে আসলে তাদের নির্দেশদাতা বা তারা অপরাধী, এগুলো আইনের বিধান আছে। তারা নিজেকে প্রমাণ করুক যে আমরা এরকম ঘটনায় জড়িত ছিলাম না। কারণ ওই যে আপনি যদি বলেন যে আমি তো জানি না, সে কারণে যেমন আমরা আজকে দেখলাম যে আহ, সাতক্ষীরায় সম্ভবত তৎকালীন পুলিশ সুপার যিনি ছিলেন ওনার নামে একটা মামলা রেকর্ড করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। তো ঘটনাগুলো এরকম। আমি যে কথাটা বলতে চাচ্ছি সর্বোপরি, আমাদের যতই আমরা নবগঠিত পুলিশ হই না কেন, বা আমাদের যতই পুলিশের আইনগুলো সংশোধন করুক না কেন, আমাদের নিজেদের কাছে এটা একটা বড় বিষয়। সংশোধন কিরকম? আমি দেখেছি বডিগার্ড যিনি হন, সাহেব নামার আগে সাহেবের জুতা থেকে শুরু করে কান্নাকাটি শুরু করে দেন, স্যার আমাকে বাদ দিয়েন না। ভালো কথা, পুলিশেরটা মনে করলাম। এখানে আমি নিজে যেটা দেখেছি, যখন ক্লাবে যেতাম, ক্লাবে গিয়ে দেখতাম যে একজন জজ সাহেব আসতেছেন, জজ সাহেব নামার আগেই ব্যাগটা নিয়ে মাঠে দৌড় শুরু করে দিয়েছেন উনি, পুলিশ। হ্যাঁ, মানে দেখা রয়েছে। আমি এমনও খারাপ লোক পেয়েছি, একজন সিনিয়র র্যাঙ্কের, এডিশনাল আইজি র্যাঙ্কের ভদ্রলোক, রিটায়ার্ডে চলে গেছেন, খেলতে গেছেন, খেলতে যাওয়ার পর ওনার জুতোগুলো পরাই দিতে হবে, পাটা আগায় দিয়েছে। আর আপনি, র্যাঙ্কধারী একজন ব্যক্তি ছিল, সে আবার কি সুন্দর করে পড়িয়ে দিত। আমরা এগুলো অনেক অনেক নোটিশ দিয়েছি, যেখানে বডিগার্ড বডিগার্ড অর্ডারলি কিংবা কোনো ড্রাইভার প্রবেশ নিষিদ্ধ, তারপরে ওনারা এই কাজগুলো করেছে। তো আসলে আইন সংস্কার হবে, আইন তো আগেই আছে, আমরা সেগুলোকে যথাযথভাবে পালন করিনি। সেজন্য আমাদের এই বিষয়টা আমি আজকে বলে নিলাম। হয়তো তোমাদের আরো অনেক কিছু আছে যেগুলো, কারণ এটা মিডিয়া যেহেতু, অনেকে জনসাধারণ আমাদের সম্পর্কে আরো মনোভাব করবেন। তবে অতি উৎসাহী আমরা নিজেরাই। আমি যেমন অতি উৎসাহী হয়ে তোমাদেরকে কথাগুলো বললাম, তোমরা কিন্তু কেউ জিজ্ঞাসা করো নাই। অনুরূপ ভাবে অতি উৎসাহী হয়ে আমরা অনেকগুলো কাজ করেছি, যার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। যাই হোক, আমাদের প্রশ্নে আমরা চলে আসি, অনেক গল্প হলো। একজন ছাত্র নেতা, ক নামক ছাত্র নেতা খ নামক সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে একটি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য চাঁদা দাবি করেন। সরকারি কর্মকর্তা চাঁদা দিতে অস্বীকার করে। ক, ক্ষুব্ধ হয়ে উক্ত সরকারি কর্মকর্তাকে বদলি সহ হত্যার হুমকি দেয়, এবং ক এর সহযোগীরা অফিস গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এখানে ক এর অপরাধ কি? তার সহযোগীর কিন্তু অপরাধ চাওয়া হয়নি। প্রথম কথা হলো, একজন সরকারি কর্মকর্তা, তিনি অফিসে আছেন, একজন সরকারি দলীয় লোক বা রাজনৈতিক নেতা তার কাছে গিয়ে চাঁদা চেয়েছে। তো তার কাছে চাঁদা দাবি করলো, এরপরে সরকারি কর্মকর্তা চাঁদা দিতে অস্বীকার করেন। তখন সে ক্ষুব্ধ হয়ে সরকারি কর্মকর্তাকে বদলি সহ হত্যার হুমকি দেয়। এরপর এই ওই ব্যক্তির সহযোগীরা থানার গেটে দুটো বোমা নিক্ষেপ করে, বা সরকারি কর্মকর্তার অফিসের সামনে দুটো বোমা নিক্ষেপ করে। তাহলে এই ক্ষেত্রে তার অপরাধ কি? কোন কোন অপরাধগুলো এখানে সংগঠিত হয়েছে, ব্যাখ্যা দিন আইনুল। স্যার, হ্যাঁ। কয়ের অপরাধ হবে স্যার 385, প্রথমত 385 চাঁদা দাবি করেছেন, আর 189 স্যার। এরপরে 189, 506, ককটেল বিশৃঙ্খলা করার ই হবে না পাঁচশো স্যার? ছয় এবং এবং তিনের ক হবে। বিস্ফোরক দ্রব্য আইনের তিনের ক। বিস্ফোরকটা 3। 3 ক, সহায়তা করা বা প্ররোচনা দেয়া, কেন সে তিনের ক। ফুড়ে নাই। এই ইমরান, তোমার ক্যামেরা অন করো। প্রশ্নটা হলো যে, তাহলে কি এগুলো, শোনো, একটা বাদ পড়লে তোমার নাম্বার কমে যাবে, ভালো করে। এই জন্য প্রত্যেকটা প্রশ্ন, কয়টা অপরাধ হলো? অভিষেকে চাঁদা দাবি করো, চাঁদা দাবি একটা অপরাধ, প্যানাল করে 385 ধারা, ভালো কথা। সে অস্বীকার করে যায়, এটা 385 অপরাধ না। এর ক্ষুদ্র বদলি সহ হত্যা, মানে 506। বদলির ক্ষতি সাধনের হুমকি যেটা, তার ক্ষতি সাধনের যে হুমকি, এক্ষেত্রে কিন্তু এই হত্যার হুমকিটা আর ক্ষতি সাধনের হুমকি দুটো কিন্তু দুটো আলাদা ধারা হবে। কারণ তুমি ভুলে যাতে 189 দাও। আমার কথা কি বুঝতে পারছো? কি ইমরান? জি স্যার, বুঝতে পারছি।
পরবর্তী প্রশ্ন, পুলিশ হেফাজতে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দুজন ব্যক্তির মৃত্যু হয়েছে, একজনের ওয়ারিশ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় আইনগত নিষ্পত্তির আলোচনা করে। পুলিশ হেফাজতে দুজন ব্যক্তি মারা গেছে, পুলিশ হেফাজতে দুজন ব্যক্তি মারা গেছে পুলিশ হেফাজতে, তার মধ্যে একজনের পরিচয় পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে? হ্যান্ডল? এখানে স্যার মেইনলি স্যার 1 নম্বর ধারা হিসেবে পিআরবি 300 খ, এটা দিয়ে হ্যাঁ, শুরু করতে হবে স্যার। হ্যাঁ। এটা তারপর পর্যায়ক্রমে আসতে হবে স্যার। তাহলে আমরা মনে করব যে আমরা লিখবো যে পুলিশ হেফাজতে কোন ব্যক্তির মৃত্যু হলে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করিবে তাহা পিআরবি 302 এর খ বিধিতে উল্লেখ করা আছে। এক। দ্বিতীয়ত, পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশ প্রথমেই মৃত্যুর বিষয়টি সংক্রান্তে পিআরবি 302 এর খ বিধি অনুযায়ী ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন। এই তো নাকি? আচ্ছা। জি স্যার। যতক্ষণ পর্যন্ত ম্যাজিস্ট্রেট সেখানে না আসেন ততক্ষণ পর্যন্ত পুলিশ নিজেই সিআরপিসির 174 ধারা অনুযায়ী একখানা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করবে। এখানে পিআরবি 299 আমরা দিতে পারি। আচ্ছা, ভালো কথা, প্রস্তুত করতেছি। অজ্ঞাতনামা মৃত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার পিআরবি 313 বিধি অনুসরণ করে কি করবেন? এই অজ্ঞাতনামা মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করবেন এবং পিআরবি 314 বিধি অনুসরণ করে কি করবেন? তার ছবি তোলার ব্যবস্থা করবেন। এই তো নাকি? এরপর কি করবেন? উভয় মৃতদেহ দুটো, এরপর উভয় মৃতদেহটা উভয় এই লাশ দুটো বিষয়ে, উভয় লাশের বিষয়ে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট আসার পর ম্যাজিস্ট্রেট সুরতাল প্রতিবেদন প্রস্তুত করার পর তিনি মৃতদেহ দুটি কি করবেন? পোস্টমর্টমের জন্য সঙ্গীয় ফোর্সের মাধ্যমে হাসপাতাল মর্গে প্রেরণ করবেন। আর কিছু আছে নাকি এখানে, ইমরান? না স্যার, হাসপাতাল করার পরে। এখানে কিন্তু তোমাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি ভালো করে বুঝে রাখো। পুলিশ হেফাজতে দুজন ব্যক্তি মারা গেছে, একজনের পরিচয় পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে পুলিশের করণীয় কি? এখন তুমি যদি মনে করো পুলিশ হেফাজতে যে মারা গেছে যার পরিচয় পাওয়া যাচ্ছে না, তাহলে বেওয়ারিশ লাশ পাওয়ার পর পুলিশ কি ব্যবস্থা নিবে, আমি পিআরবি 313 314 নিয়ে লাফালাফি শুরু করি। কিন্তু না, পুলিশ হেফাজতে যদি 50 জন লোক মারা যায়, অজ্ঞাত হোক আর জ্ঞাতই হোক, তাহলে পুলিশকে প্রথম প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হবে পিআরবি 302 এর খ দিয়ে। কি আমার কথা ঠিক আছে? জি স্যার, শিশুদের খোঁজে স্যার নিয়ম মাফিক সুরতাল করবো, প্রথম ম্যাজিস্ট্রেট এসে সুরত আগে করবে। শুরু করতে হবে। তাহলে 302 এর খতে কি বলছে? পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে সেই পুলিশ অফিসারের দায়িত্ব হবে, সেই পুলিশ অফিসারের দায়িত্বটা হবে তাৎক্ষণিকভাবে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়টি সংক্রান্তে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করা। বিষয়টা ক্লিয়ার? এছাড়াও তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেন, কিন্তু এই পুলিশ অফিসার নিজেই এই দুটো লাশের সুরতাল প্রতিবেদন সিআরপিসির 174 ধারা অনুযায়ী তিনি করতে পারবেন। তবে যে ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে একটু আলাদা বিষয় আছে। কি করবেন তিনি? তার আঙ্গুলের ছাপ নেওয়ার ব্যবস্থা করবেন, 10 আঙ্গুলের ছাপ নেওয়ার ব্যবস্থা করবেন। পিআরবি 314 বিধি অনুযায়ী তার ছবি তোলার ব্যবস্থা করবে, পুলিশই কাজটি করবে। এরপর কি করবেন? ম্যাজিস্ট্রেট আসার পর ম্যাজিস্ট্রেট সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী এই পুলিশ অফিসার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন এবং মৃতদেহ দুটি মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য পোস্টমর্টম করণের উদ্দেশ্যে হাসপাতাল মর্গে প্রেরণ করবেন। এরপর বিস্তারিত জেনারেল লিপিবদ্ধ করবেন। এর বাইরে কিন্তু আর কিছু করার নেই। ওই লাশ আমি এত পরে থাকবো, অমুক করবো তমুক করবো, আঞ্জুমান মফিদুলে পাঠাবো, এটা সুযোগ নেই। পুলিশ কখনো কোনো মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামে প্রেরণের কোনো সুযোগ দেওয়া হয়নি আইনে। বিষয়টা ক্লিয়ার? এখানে স্যার একটা প্রশ্ন, একটু লাস্টে সেটা যোগ করা যায় না ডিএনএ স্যার? মানে তুমি ভালো করে কথা বলো, তোমার কারণ বোঝা যায় না। স্যার ওই যে অজ্ঞাত মৃত্যুর শেষে এই কথাটা নোট দেওয়া যায় না স্যার? ডিএনএ ব্যবস্থা, ডিএনএ টেস্টের। না, ডিএনএ টিএনএ বিষয় না, এখানে এখানে ডিএনএ হবে কিছু,
ডিএনএ না এখন আসছে? পিআরবিতে তো ডিএনএ, ডিএনএ কাদের জন্য করা যায়? এখানে একজন ব্যক্তির পরিচয় ডিএনএ প্রতিষ্ঠানের লক্ষ্যে ডিএনএ এখন আসছে, সে কেউ যদি ডিএনএ দেয় এটা তো অপরাধ হিসেবে কিছু না। কিন্তু মূলত পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে পুলিশ কি ব্যবস্থা নেবেন সেটা পিআরবি 302 এর খতে উল্লেখ করা আছে। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে এই প্রশ্ন উত্তর লেখার সময় 302 এর খ দিয়ে শুরু করতে হবে। ওই অন্যান্য গাইডে উল্লেখ করা আছে যে আমি ক্রাইম সিন করব, এটা করব, সেটা করব, অমুক করব, এগুলো চলবে না। আমার কথা কি বুঝতে পারছো? স্যার। কি কারো কোনো মন্তব্য আছে এই প্রশ্নটা নিয়ে, আইনুল কিংবা রুহুল? না স্যার। না স্যার, ঠিক আছে স্যার। না, আমার তো ভুল হতে পারে, কারণ আমি তো অনেক কিছু নাও জানতে পারি। কি জসিম? আচ্ছা, ভালো। আঘাত কাকে বলে? কি ধরনের আঘাত গুরুতর আঘাত বলে আইনে চিহ্নিত করা হয়েছে? প্রশ্ন এটাই, আঘাত কাকে বলে, গুরুতর আঘাত বলতে কি বলছেন, আঘাত কাকে বলে? তো আমরা আগে মনে করছি আঘাত মানে মানে একজন লোককে মানে পিটাইলে মানে আঘাত হয়ে যায় না। তো আসলে আঘাতের যে বক্তব্যটা এখানে বলা হয়েছে যে এমন একটি কাজ, অর্থাৎ একজন ব্যক্তি আর একজন ব্যক্তির প্রতি এমন একটা কাজ করেছে যে কাজের ফলে ওই লোকটা স্বাভাবিকভাবে দৌড়াতে এখন দৌড়াতে পারে না ওই কাজের জন্য। ওই লোকটা অসুস্থ ব্যক্তির মতো চলাফেরা করতেছে, তার শরীরে সে শক্তি নেই, বৈকল্য, বা তার শারীরিক ব্যথার কারণে সে রোগীর মানে রোগী হিসেবে তাকে গণ্য করা হচ্ছে। কারণটা কি? ওই লোকটা তাকে এমন একটা কাজ করেছে। তো বলছে এই কাজগুলোকে আঘাত হিসেবে বলা হয়। পেনাল কোডের 319 ধারা আঘাত কাকে বলে? পেনাল কোডের 319 ধারা আঘাত বলতে ওই বিষয়টাকে বোঝানো হয়েছে যে এমন একটি কাজ যে কাজের ফলে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে চলাফেরা তার বিঘ্নিত হয়, যে কাজটা তার করার মতো শক্তি ছিল সেটা আর করতে পারে না, বৈকল্য সৃষ্টি হয়। আঘাত মানে গুরুতর আঘাতের কথা বলা হয়েছে। যেমন আমি একটি প্রশ্ন চলে আসি, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। আমাদের ভুলগুলো সংশোধন করতে হবে। কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন। ক নামক ব্যক্তি, ক নামক ব্যক্তি লোহার রড দিয়ে খ নামক ব্যক্তিকে সজোরে আঘাত করলে তার একটি হাত দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যায়। এক্ষেত্রে কয়ের অপরাধ কি, কোন ধারায় অপরাধ? আমরা 320। ওই ঘোড়ার ডিম মিয়া, কোন ধারায়, কোন ধারায় হবে আইনুল? 325। রুহুল, রুহুল কোন ধারায় হবে? স্যার 325 স্যার 325। 325। আচ্ছা, একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তি ঘুষি দিয়ে দুটো দাঁত ফেলে দেয় কোন ধারায় অপরাধ? 325 স্যার। কি? 325 স্যার। এখন 325 হবে স্যার। 326, 325। 26 দেওয়ার সুযোগ নেই, আমরা বুঝি না। কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নামক ব্যক্তি উত্তেজনাবশত ক্ষয়ের মুখের মধ্যে একটা ঘুষি মারে, ফলে ক্ষয়ের দুটো দাঁত পড়ে যায়। ক্ষয়ের অপরাধ কি? আমরা সবাই যে দাঁত পড়ে গেলে 326, আমরা কিন্তু বুঝি না। কারণ 326 কি বলা আছে? মারাত্মক বা বিপজ্জনক অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা। অর্থাৎ এমন একটা অস্ত্র দিয়ে আঘাত করেছে যে অস্ত্রটা মারাত্মক বা বিপজ্জনক। এইটা দিয়ে আঘাত করার ফলে ওই 320 ধারায় যে উদাহরণগুলো দেয়া আছে, দাঁত পড়ে গেছে, শ্রবণ শক্তি চিরতরে নষ্ট হয়ে গেছে, অঙ্গহানি হয়েছে, এই যে উদাহরণগুলো, বা এমন আঘাত যার ফলে আঘাতপ্রাপ্ত ব্যক্তি কমপক্ষে 21 দিন পর্যন্ত ওই যে 319 বলেছে কোনো কাজ করতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। তো এইগুলো 326-এর বিষয়। 325 কি বলেছে? কোনো অস্ত্রের কথা বলা নাই। 325 এবং 26 একই জিনিস, শুধু 326-এর যে আঘাতটা
এই আঘাতটা হতে হবে অবশ্যই কি মারাত্মক বা বিপজ্জনক অস্ত্র দিয়ে। আর 325 এখানে মারাত্মক বা বিপজ্জনক অস্ত্রের কথা বলা হয়নি। তাহলে মারাত্মক বা বিপজ্জনক অস্ত্র, এই অস্ত্র হতে গেলে তোমাকে পড়তে হবে অস্ত্র আইনের 4 ধারা। অস্ত্র আইনের মধ্যে কোন বিষয়টাকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে? লোহার রডকে কখনো অস্ত্র হিসেবে গণ্য করা হয়, কিন্তু তীর ধনুক শাবল এটাকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। ছোড়াকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। বন্দুক পিস্তল এগুলো তো অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। বল্লমকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। চাকুকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়নি, কিন্তু ওই চাকুটা যদি দুই পাশে ধারালো, অগ্রভাগ সুচালো থাকে, সেটি যদি 9 ইঞ্চের ঊর্ধ্বে হয়, সেটাকে অস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে। তো এই যে বিষয়গুলো, এই সাউন্ড বন্ধ করো, কথা বলো না। এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলোতে আমরা কি শিখতে পারি? যে 325, 326 আমাদের প্রশ্ন আসে দাঁত ঘুষি মারে ফেলায় দিলে 326 দিয়ে দিচ্ছি। কি বলছে 326-এর কথা এখানে? তাহলে কি হবে? 325 হবে। একটা দা, একটা দা, দায়ের সামনের দিকে যদি কাউকে আঘাত করে, দায়ের সামনের দিকে আঘাত করে যদি কাউকে আঘাত করা হয়, এই দায়ের সামান দা দিয়ে আঘাত যদি করা হয়, এই আঘাতের ফলে কারো যদি অঙ্গহানি হয়, তাহলে সেটি পেনাল কোডের 326 ধারায় শাস্তির জন্য চলে যাবে। কিন্তু দায়ের অপোপিট, দায়ের ভোঁতা যেটা, অর্থাৎ উল্টা পিঠ দিয়ে যদি কাউকে আঘাত করে, কারো যদি অঙ্গহানি করা হয়, সেটা কখনোই 326-এ যাবে না। এগুলো কিন্তু একটা বিষয় বলা আছে। তো আমরা এখানে যে আলোচনা করতে চাচ্ছি যে কোন কোন বিষয়গুলো গুরুতর আঘাত। তো প্রশ্ন আসে যে নামক ব্যক্তি নামক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে, নামক ব্যক্তি নামক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকেন, এক্ষেত্রে কয়ের অপরাধ কি? 326। গুরুতর আঘাতের কথা বলা থাকলে গুরুতর আঘাত হবে না। বিষয়টা ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। প্রশ্নে বললো নামক ব্যক্তি নামক ব্যক্তিকে, এই সাউন্ডটা বন্ধ করো বাবারা, কথা স্পষ্ট করে বুঝতে পারলে বলো, নাহলে আমি আবার রিপ্লাই করে দিই। নামক ব্যক্তি নামক ব্যক্তিকে কি করলেন? তার হাতে থাকা দা দিয়ে সজোরে আঘাত করলেন, ফলে ক্ষয়ের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। রক্তাক্ত জখম হয়, কি বলা আছে? রক্তাক্ত জখম হয়। এক্ষেত্রে কয়ের অপরাধ কি? স্যার এটা তো 326 ধারা শাস্তি না। কারণ 326 হতো যে তার এই দায়ের আঘাতে তার একটা অঙ্গ দ্বিখণ্ডিত হয়ে গেছে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, অঙ্গহানি হয়েছে, পুরুষত্ব হানি ঘটানো হয়েছে। কিছুই হয় নাই। যেহেতু কিছু হয় নাই, সে তো 326 হবে না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। কি আইনুল, আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, ঠিক এতে তো আছে। স্যার 324 হবে না? এখানে 324 হবে, এগুলো বুঝো আগে। অর্থাৎ 326 হলে গেলে কি করতে হবে? 320-এ যে উদাহরণগুলো দেয়া আছে, এই প্রশ্নে এটা উল্লেখ করা থাকতে হবে, এবং সে ঘটনাটি হতে হবে মারাত্মক বা বিপজ্জনক অস্ত্র দিয়ে। বাঁশ দিয়ে পিঠায় একজনের হাত ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে, 325। কিন্তু যদি এরকম উল্লেখ করা থাকে যে নামক ব্যক্তি নামক ব্যক্তিকে লোহার রড দিয়ে সজোরে আঘাত করে, এর ফলে সে অজ্ঞান হয়ে পড়ে, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়, এটা কখনোই, এটা কখনোই 325 আসবে না। কারণ 325 হতে গেলে ওই যে 320-এর মধ্যে যে উদাহরণগুলো আছে সেটা হতে হবে। বিষয়টা বোঝা গেছে না বোঝো নাই? বুঝতে পারছি। মনে হয় একটু সন্দেহ হচ্ছে তোমাদের, নাকি আইনুল? না স্যার, গুরুতর আঘাত হইতে হলে 320-এর 8টা করতে হবে। হ্যাঁ, 8টা উদাহরণ যে কোনো একটা করতে হবে। এই জন্য প্রশ্ন পড়ার সময় ভালো করে বুঝে দেখবা যে নামক ব্যক্তি তার পরিবারকে নিয়ে অমুক জায়গায় বেড়াতে গেলে কয়েকজন যুবক তাকে আক্রমণ করে রক্তাক্ত জখম করেন। হ্যাঁ, পরবর্তীতে সে তার স্ত্রীকে নিয়ে বাসায় চলে আসেন এবং দলবল নিয়ে সেখানে গিয়ে সেও আঘাত করেন। এরকম প্রশ্ন আসছিল হাতির ঝিলের একটা ঘটনা। কিন্তু দেখা গেল আমরা এখানে 326 দিয়ে দিচ্ছি।
ওই যে রক্তাক্তর কথা বলা আছে যে, মানে না বুঝলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে 324, 325, 326 এইটাই বোঝে না। কোনটা 25 হবে কোনটা 26 হবে আমরা এটা বুঝি না। কি আমার কথা কি ঠিক আছে রুহুল? জি স্যার, ঠিক আছে স্যার। কারো কোনো মন্তব্য আছে এ সম্পর্কে? ইন্সপেক্টরশিপের প্রশ্ন আসছে। শোভাযাত্রা, সমাবেশ, শোভাযাত্রা বা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। কি বলছে? শোভাযাত্রা বা সমাবেশ। শোভাযাত্রা কাকে বলে? এই যে আন্দোলন হলো, ছাত্ররা মিছিল নিয়ে যাচ্ছেন, এটা কি? এটা সমাবেশ স্যার। শোভাযাত্রাও হতে পারে, মিছিলও হতে পারে, এইগুলো নিয়ন্ত্রণে শোভাযাত্রা, সমাবেশ, মিছিল। এই মিছিল যখন পদক্ষেপ করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, ভালো কথা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য কি? তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রশ্নগুলোর উত্তরে দিয়েছে পুলিশের 23 ধারা, এখানে অনেকগুলো ধারা যা আছে বস্তা বাইন্ধে ধারা দিয়েছে। আসলে কি কি বলছে? জনসমাবেশ, শোভাযাত্রা বা মিটিং মিছিল নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ কাকে বলে? যেভাবে আছে এর বাইরে যাবে না, এটা যেন আর বৃদ্ধি না পায়, এটাই তো নিয়ন্ত্রণ নাকি? জি স্যার, সঠিক। এই ইমরান, তোমার কি কোনো সমস্যা? তুমি কথা বলতে জানো কি জানো না? তুমি পুরানা মানুষ, তোমার কিছুই বোঝাও যায় না, শোনাও যায় না। আচ্ছা, তো বিষয়টা হলো কি এখানে? নিয়ন্ত্রণ। এখানে কিন্তু বলে নাই ছত্রভঙ্গ করে দিতে, কিন্তু বলে নাই। বলা আছে কি প্রশ্নের মধ্যে? কি রোহল? নিয়ন্ত্রণ। কি আরিফ, এখানে কি মিটিং মিছিল এখানে কি ছত্রভঙ্গ করতে বলছে? না স্যার। বলছে নিয়ন্ত্রণ। তার মানে এটা যে অবস্থায় আছে এটা যেন বেড়ে না যায়। আচ্ছা, তো এইরকম প্রশ্নের ক্ষেত্রে যদি আসে, শুধু একটা মাত্র ধারা লিখবো আমরা, অন্য কোনো ধারা দেব না। সেটা কোনটা? পুলিশ আইনের 30-1, 2, 3 এবং 4। অর্থাৎ পুলিশ আইনের 30-1 কি বলা আছে? যে একজন পুলিশ অফিসার, অর্থাৎ পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, প্রত্যেকটি সভা সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। নিয়ন্ত্রণ করার জন্য যে নীতিমালা করা দরকার করতে পারে। এরপরে সেখানে বলা আছে যে ওনার কাছে কেউ যদি আবেদন করেন তাহলে তিনি শর্ত সাপেক্ষ অনুমতি দিবেন। যদি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে কেউ অনুমতি নিতে যায়, জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে না এটা তারা শর্ত ভঙ্গ করতে পারে, তার বলবে যে না আপনারা পুলিশ সুপারের কাছ থেকে অনুমতি। সর্বশেষ যেটা বলছে, কোনো মিটিং মিছিল, কোনো গান বাজনা, কোনো সভা সমাবেশ কোন দিক দিয়ে যাবে, কোথায় অনুষ্ঠিত হবে, এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব বা এই পথটা নির্দর্শন বা পথটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব পুলিশের। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি কি স্যার। আমার কথা বোঝা যায় নাকি আমার নেটওয়ার্কের প্রবলেম কোনটা? না স্যার, ঠিক আছে। কথা বোঝা যাচ্ছে স্যার। বোঝা গেলে উত্তরটা সাথে সাথে দিতে হবে তো। স্যার এখানে 30-1 বাদে আর কোন ধারাটা হবে স্যার? 1 থেকে 4 পর্যন্ত। এটা ভালো করে বোঝো, অন্যান্য গাইডে 14,000 ধারা দেওয়া আছে এখানে, বুঝতে পারছো? এখানে কিন্তু ছত্রভঙ্গ করতে বলে নাই। সিআরপিসির 127 ধারা কি ছত্রভঙ্গ করা, 128 ছত্রভঙ্গ করা। কথা ঠিক আছে? তো আমাদেরকে তো ছত্রভঙ্গের কথা বল, নিয়ন্ত্রণ করতে বলছে। কোনটা? সভা সমাবেশ, মিটিং মিছিল নিয়ন্ত্রণ, অর্থাৎ এটা যেন আওতার বাইরে চলে না যায়। পুলিশ সভা সমাবেশ করার জন্য অনুমতি দিয়ে থাকেন জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে। এটা পুলিশের অধিকার আছে। এই সভা সমাবেশ গুলো পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবেন, কোন দিকে যাবে,
নির্দেশনা দিতে পারবেন, শর্ত দিয়ে দিতে পারবেন যে আপনি এই রোড ব্যবহার করতে পারবেন, এই সকল কার্যকলাপ করতে পারবেন না। এই শর্ত অনুযায়ী জনসাধারণ সভা সমাবেশ করে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? শর্ত ভাঙলে স্যার সাথে বুঝলাম না কি হয়েছে? যদি শর্ত ভাঙে, পুলিশ শর্তগুলো যদি ভাঙে, আমরা তো এই কথা বলি নাই বাবা, আমার তো দরকার নেই, তো আমার প্রশ্নের মধ্যে এটা আসে নাই। যদি কখনো প্রশ্ন আসে যে শর্ত ভঙ্গ করলে পুলিশকে কোনো মিছিলকে ছত্রভঙ্গ হবার আদেশ দিতে পারেন, তখন হ্যাঁ, শর্ত ভঙ্গ যখনই করবেন তখন আর এই সমাবেশটা সে সমাবেশ থাকবে না, বেআইনি সমাবেশে পরিণত হবে, তখন সিআরপিসির 127-28 চলে যাবে। বিষয়টা ক্লিয়ার? যদি কখনো প্রশ্ন আসে কোন সভা সমাবেশ, কোন মিটিং মিছিল যদি শর্ত ভঙ্গ করেন, সেক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি, বিষয়টা বোঝা গেছে? কে জসীমউদ্দিন, এই ক্যামেরাগুলো বন্ধ করে রাখছো কি, কোনো বুঝলাম না, তোমাদের কোনো সমস্যা না বউ বাচ্চা নিয়ে বসে আছো, কোনটা? না স্যার, ওই দিন টিপ করে দেখি অনেক সময় স্যার, একটা টিপ করে গেছে। এগুলো তো খারাপ জিনিস, এই জন্য বলি তোমাদেরকে ওই যে এটিএস এর ক্লাসে দেখতে হবে, একটা ওখানে ক্যামেরা বন্ধ করে থাকে না, যতই যে ঝামেলায় থাক না কেন। বুঝতে পারছো? এটা কিন্তু পড়াশোনার এটাও একটা অংশ, বুঝতে হয়। যাও, যেমন আওলাদের কথা বললো স্যার, শর্ত ভঙ্গ করলে পুলিশ অফিসারের করণীয় কি? অনেকে মনে হয় ওই ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এ করবো সে করবো না। তোমাকে বুঝতে হবে শর্ত ভঙ্গ করলে একটা মিছিল, কোন মিটিং মিছিল শর্ত ভঙ্গ করলে একজন পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে বুঝতে হবে এটি সিআরপিসির 127 থেকে আমার শুরু করতে হবে। বিষয়টা ক্লিয়ার? কি বুঝছো কিনা তোমরা? না বুঝলে আবার বলো। ঠিক আছে স্যার। কি মালেকুল, স্যার তোমার ঘটনা কি? শোনো স্যার বৃষ্টি হচ্ছে। শোনো শোনো, আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি জীবনে। 1993 সনে, 93 না, 92 সনে, তো রাজারবাগের ব্যারাকে থাকতাম। হঠাৎ করে একজনের সাথে কথা হলো, কথা প্রসঙ্গে একটু একটা কথা বলছিলাম যে অমুক তো এই, ও টানতে টানতে আমার নামালো, নিয়ে আমি নাকি অন্য গ্রুপের লোক, আমাকে ধরে নিয়ে গেল ডিসি হেডকোয়ার্টারের কাছে, বুঝছো? তো বিষয়টা হলো যে এরকম অনেক কিছু আছে। তো এখন তোমরা কি আচ্ছা, তারপরে আমি যখন বই পড়তে বসতাম, মনে করো 9টার সময় বই পড়তে বসছি, বাইরের থেকে সিনিয়র কনস্টেবলরা আসছে, এসে লাইট অফ করে দিয়ে দিচ্ছে যাতে পড়তে না পারি, যাতে পড়তে না পারি। আবার আমি যখন ঘুমাইছি রাত 12টার সময়, এসে লাইট জ্বালায় জুতা খুলতেছে আর গান গাওয়া শুরু করছে। এই পাউডার মারতো বিছানার মধ্যে, পাউডার মেরে পাউডারের গন্ধে থাকা যেত না, মানে এত scent আর এত, কিন্তু ওইগুলো কনস্টেবলের হয়ে গেছে আর আমি ইন্সপেক্টর। তো তোমরা যারা ব্যারাকে আছো, তোমাদের অনেক সময় এই লাইট জ্বালায়ও না, ঘুমাবো, এটা ওটা, শব্দ ভাল লাগে না। এবং তুমি যখন পড়তে বসবা তখন অনেক লোকেরই গান শোনার ইচ্ছা হয়, টিকটক দেখার ইচ্ছা হয়, এটা তোমাকে মেনেই তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আমার কথা ঠিক আছে? জি জি স্যার, স্যার, সঠিক স্যার। তো লাইটটা বন্ধ করতে বলে। নিজের অর্থায়নে কাজ করতে হবে। এটা তো হবেই। অথবা সে তখন টেলিফোনে আলাপ করবে জোরে জোরে, বুঝছো, যাতে তোমার কানে এটা আসে। এটা, এইটা পার হয়ে এসে তোমাকে পদোন্নতি নিতে হবে, কাছাকাছি, এটা ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, আমি ভক্তি বলি স্যার। আমার কথাগুলো ঠিক আছে কিনা শোনো। মুখলেস নামে এক নায়ক ছিল, ম্যান অফ ঝালক, বরিশাল। তো ওয়ান বরিশালের সাবসিয়ান আমরা একটা কথা বলতাম আগে না, ইংরেজি সঠিক হওয়ার না হোক। তো তো গুলিস্তান থেকে একটা ব্রিফকেস, কিন্তু আগে তো পুলিশ সদস্য ছুটিতে গেলে একটা ব্রিফকেস ওইটা নিয়ে যেতে, মানে দামি স্বামী ব্যক্তি, আর সাফারি পড়তো, সাফারি, মনে হতো যে সে একটা বড় বড় অফিসার টফিসার যাচ্ছে। তো বেতন তো একেবারে কম ছিল। তো যাই হোক, তো ওই ওরা গার্ডে যেত, গার্ডে গেলে আমাকে নিয়ে যেত, ওরা তাস খেলতো, আমি পাহারা দিতাম, কি আমি ডিউটি করতাম ওদের। হ্যাঁ, তা যদি কোনোদিন বলছি যে না আমার একটা রেস্ট করা লাগবে, আমি একটা না 6 ঘন্টা ডিউটি করতেছি, ওরা জুয়া খেলতে আছে,
বুঝতে পারছো? তো আমার সময় যদি আমি একটু বসছিও জিডি করতো, আর ওদের সময় যদি ওরা ঘুমাইতো তাস খেলতো যারা ওদের সাথে, কোনো অ্যাবসেন্ট অ্যাবসেন্ট। তো এই নির্যাতনের শিকার আল্লাহর কি কাম, ওই লোকগুলো আমি যখন ইন্সপেক্টর আমার আন্ডারে ছিল, আমি যখন সূত্রাপুরে সাব ইন্সপেক্টর, কোতোয়ালি সাব ইন্সপেক্টর, উত্তরের সাব ইন্সপেক্টর, বিভিন্ন জায়গায় তারা আমার আন্ডারে ছিল। এটা কোনো বিষয় না, তোমাকে এর মধ্য থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? জি স্যার। এগুলো বুঝতে হবে। শোনো, আমি যখন আমি তো টেনিস খেলি, তো টেনিস খেলা বলতে টেনিস মাঠে গিয়েছিলাম বল কুড়াতে, অফিসাররা খেলে আমি বল কুড়াবো, এই 92 সালে। তো অনেক অফিসার আমাকে বললো, "এই বের করে দাও।" কেন র্যাকেট হাতে নিল? এক অফিসার তো বলেই বসলো যে টেনিস খেলা না শিখে রিক্সা চালা শেখো। আমি ঠিকই জিদের উপরে আমার রেশন কার্ড, বউয়ের রেশন কার্ড, তৎকালীন সময় 6,500 টাকা বিক্রি করে একটা র্যাকেট কিনলাম, টেনিস ফেডারেশনের সদস্য হলাম 125 টাকা তখনকার দিনে বেতন দিয়ে। তো খেলা টেলা শিখলাম। তো যে 6,500 টাকা র্যাকেট কিনলাম, এই র্যাকেটটা একজন এডিশনাল আইজি অ্যাডমিন সাহেবের কালার, আর কালার র্যাকেট আর আমার র্যাকেট এক সমান। একজন আমাদের পুলিশ কমিশনার ছিল ভদ্রলোক, উনি বললো কালকের থেকে তুমি এই র্যাকেট দিয়ে আর খেলতে পারবা না। তখন কি করলাম, সাজান পরে এই র্যাকেটটাকে সেইসা ওই গাড়ির রং দিয়ে নিলাম, কিন্তু র্যাকেটের ওজন তো বাইরে গেল, তখন হাত ব্যথা করে মারতে গেলে। এগুলোও আমি শিখছি। ঢাকা অফিসার্স ক্লাবের যখন মেম্বার হয়, ওখানে এক এডিশনাল সেক্রেটারি ছিলেন ভদ্রলোক, ওই পিকারদেরকে বলে দিত এই যেন মাঠে না ঢোকে, এই জন্য এই ক্লাবে আসতে না পারে, তো ক্লাবের মেম্বার না, কেন এই ক্লাবে আসে? আমি কিন্তু সেই ক্লাবের মেম্বার, আল্লাহ তালা দিয়েছে। চেষ্টা যদি তুমি করো তুমি সাকসেস হবা। চলতে গেলে তোমার এই ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। আমার মতো দ্বিতীয়টা জন্ম হবে না, আমি রেকর্ড রেখে যাচ্ছি। গ্রাম দেশে যাত্রা গান হতো, শুনতে যাইতাম। তো অভিনয় করতে চাইলে আমাকে দারোয়ানের অভিনয় দিত, নাহলে সুইপারের অভিনয় দিত, নাহলে জল্লাদ কতল করো, ওই যাত্রা গান হয় না। আমি 16টা সিনেমা করছি, সিনেমা লিখছি, পরিচালনার কাজে সাহায্য করছি, আমার অনুমতিও আছে সার্ভিস বইয়ে। বুঝতে পারছো? একেবারে আমার কাছে ডিউ আছে এখনো, 2008 সনে আমার অনুমতি নেওয়া আছে। তা আমি এগুলো করে, আমি যেখানে আঘাত পেয়েছি সেখানে করছি। আইন বই যখন লিখলাম, আইন বই কেউ পড়েও না, দেখেও না। এখন আমার আইন বই কিন্তু চুপে চুপে স্মরণ করে। এই ইমরান জানে, একমাত্র ইমরান সাক্ষী, আইনুল সাক্ষী, রুহুল সাক্ষী আছে, রুহুল সবচেয়ে বেশি সাক্ষী, ও আমার মুন্সি ছিল ভদ্রলোক, অনেক চেষ্টা করছে, এবং ওরা একটা সময় আশা ছেড়ে দিয়েছিল পদোন্নতি হবে না, কিন্তু ওরা এখন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, সাতের গুলো ইন্সপেক্টর, সে পাশ করছে অলরেডি। আমি সবসময় বলতাম যে মূল বইয়ের কোনো বিকল্প নাই, কি রুহুল বলতাম কি আমি, জি স্যার। তোমরা পারবা? আমার 17 জন মুন্সি ছিল, 17 জন মুন্সির মধ্যে এক ডিউতে 9 জন পদোন্নতি হয়েছে, একটা ডিউতে 9 জন পদোন্নতি হয়েছে, আমি আরো পরোক্ষা। তোমরা কি করবা? তোমরা পারবা? আমি আরো দরজা বন্ধ করে দিছি, এই কেউ বেরোবে না, কোনো কাজ নাই, পড়া পড়তে হবে। কি রোল? জি স্যার, আমরা সাক্ষী স্যার। এটাও ছিলাম, যদি কোনোদিন অর্থ পয়সা করি প্রশ্নই আসে না। রোহলের কথা, রোহল এই পরশুদিন কিন্তু মানিকগঞ্জ যাওয়া লাগবে, মরসেল তেল কি দিয়া রে, করে বলতাম। তো তোমরা এগুলো ভয় করো না, কে লাট জ্বালালো না জ্বালা, নিজের চেষ্টা করে যাও, তুমি অবশ্যই প্রতিষ্ঠিত হবে। অনেক কষ্ট করে আমি এই জায়গায়, বুঝতে পারছো? তো তোমরা চেষ্টা করো, তোমরা পদোন্নতি পাবা। তো তোমাদের এই জন্য এই লাইট অফ অমুক টমুক না, তুমি কি পজিশনে আছো সেটা আমাকে দেখতে হবে। যাক, গল্প অনেক হলো, আমরা আবার চলে আসি। পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের আদেশে বেআইনি সমাবেশ যদি ছত্র না হয়, সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কি আলোচনা করবে? পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কর্তৃক বেআইনি সমাবেশে ছত্রভঙ্গের কার্যক্রম পরিচালনা করার পরও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হয়, তাহলে পরবর্তী কার্যক্রম কি? কে? ইমরান খান? নাই। আইনুল কোন ধারা হবে? সিএলপিসি 128 স্যার। আঠাশ হ্যাঁ, সিএলপিসি 128। বিআরপিসি শোনো, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের বেআইনি সমাবেশ
ছত্রভঙ্গ হইবার কার্যক্রম করা সত্ত্বেও যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের পরবর্তী কার্যক্রম হলো সিআরপিসির 129 ধারা অনুযায়ী সামরিক শক্তি আহ্বান করা। বিষয়টা ক্লিয়ার? কারণ 128 ধারাটাও কিন্তু বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের মধ্যে পড়ে। এটা বোঝো তো আইনুল? স্যার বোঝো নাই? 128-এ কি বলছে? আপনি ছত্রভঙ্গ করার ক্ষেত্রে বেসামরিক শক্তি প্রয়োগ করতে পারবেন, গ্রেপ্তার করতে পারবেন, শক্তি প্রয়োগ করতে পারবেন। এটা শেষ। এই প্রশ্ন চাচ্ছে যে এই প্রশ্নের মধ্যে কি বলছে, পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের আদেশে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হলে সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কি? বিষয়টা কি বোঝা গেছে না বোঝা নাই? 127 128-এর পরে এটা 129 আসবে। অর্থাৎ এই উত্তরটা হবে যে বেআইনি সমাবেশ কোন ম্যাজিস্ট্রেট কিংবা পুলিশ অফিসার কর্তৃক ছত্রভঙ্গ হইবার আদেশ দেওয়ার পরেও যদি ছত্রভঙ্গ করা সম্ভব না হয় সেক্ষেত্রে পরবর্তী কার্যক্রম কি বলছে, অর্থাৎ পরবর্তী কি ব্যবস্থা আপনি নেবেন। আমার কথা কি বুঝতে না বোঝা নাই? জি স্যার। 127-28 ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের কাজ। 27-28 29-এ বলছে আমরা পারতেছি না, আমরা এখন আরেকজনকে তলব করে নিয়ে আসবো। বোঝা গেছে আওলাদ? জি স্যার। আমরা কি লিখবো যে সিআরপিসির 127 এবং 128 ধারার কার্যক্রম পরিচালনা করেও যদি কোনো পুলিশ অফিসার কিংবা কোনো ম্যাজিস্ট্রেট বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করতে না পারেন সেক্ষেত্রে সিআরপিসির 129 ধারা অনুযায়ী মহানগরী এলাকার জন্য পুলিশ কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি আহ্বান করতে পারেন। এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করিবার লক্ষ্যে সামরিক শক্তি আহ্বান করতে পারেন। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে। কি জসীমউদ্দিন? স্যার ঠিক আছে স্যার। কি সোহেল, তানভীর, সোহেল কোনো কথা নাই? কি তানভীর, সোহেল? হ্যাঁ নাই, গল্প শেষ। আচ্ছা, অনুপস্থিতিতে বিচার বলতে কি বোঝায়? অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বুঝেন? কিভাবে লিখবো এটা আমরা যদি কখনো প্রশ্ন আসে? কিভাবে লিখবো কেউ বলতে পারো? আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বোঝেন, কি লিখবো আমরা? স্যার কি লিখবো? আমরা লিখবো কি সিআরপিসি লিখবো তাড়াতাড়ি বলো। সিআরপিসি 339-এর 6-এর 1 ধারায় উল্লেখ করা আছে, যদি সিআরপিসি 87 88 ধারা নিয়ম পালন করিবার পরেও যদি মনে করা হয় যে আসামি ওইটা আত্মগোপন লিখবো না, করিয়াছে। আসামির অনুপস্থিতি বিচার বলতে কি বোঝায় তাহলে আমরা লিখবো সিআরপিসি 339-এর খ অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার বলতে বোঝায় আদালতের বিচার কালে যদি কোনো আসামি অনুপস্থিত থাকেন এবং এই আসামির অবর্তমানে যদি আদালত বিচার কার্য পরিচালনা শুরু করে থাকেন সেটিকে বলা হয় আসামির অনুপস্থিতি বিচার। কখন করা যায়? তখন আমরা লিখবো সিআরপিসি 339-এর খ অনুযায়ী আসামির অনুপস্থিতি বিচার কখন শুরু হয়। তখন আমরা লিখবো যে সিআরপিসির 87 এবং 88 ধারার বিধান পালন করিবার পরও যদি কোনো আসামি আদালতে আত্মসমর্পণ না করেন বা পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে আদালতে হাজির না থাকেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারিক আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করিবার নিমিত্তে দৈনিক প্রকাশিত দুটি বাংলা পত্রিকায় আসামির নাম, ঠিকানা বিস্তারিত উল্লেখপূর্বক 30 দিনের কম নয় একটি সময় দিয়ে প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি জারি করতে পারবেন। ধার্য তারিখের মধ্যে যদি উক্ত আসামি আদালতে আত্মসমর্পণ না করেন বা পুলিশ কর্তৃক গ্রেপ্তার না হন সেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত আসামির অনুপস্থিতিতে বিচার কার্য আরম্ভ করতে পারে। বিষয়টা ক্লিয়ার? কি আর কারো কিছু বলার আছে? সময় নাই।
কি কিছু বলার আছে তোমাদের? না স্যার। রোল, আচ্ছা আওলাদ, কিছু বলার আছে? না স্যার বলার নাই, তবে স্যার এমসিকিউ ক্লাস করা দরকার স্যার। এমসিকিউ আমরা করব। তোমাদের পরীক্ষা কয় তারিখে? 20 তারিখে। হ্যাঁ, আগামী আগামী মাসে 20 তারিখ স্যার। আগামী 20 তারিখ। যাক ভালো, আমরা শুরু করব 1 তারিখ থেকে শুরু করব এমসিকিউ। 1 তারিখ থেকে আমরা সকালে করে এমসিকিউ করব, আর রাত্রে আমাদের রেগুলার ক্লাস হবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর কারো কিছু বলার আছে? কিছু বলবা কেউ? স্যার বলার নাই স্যার। না হ্যাঁ, স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো ভাই। স্যার ওই এজাহার দাখিলকারীর মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে স্যার? এজাহার দাখিল করে যদি মারা যায়, এজাহারের পরিণতি, আচ্ছা, এটি হলো জি সাক্ষ্য স্যার। আইনের 32 ধারা, বুঝতে পারছো? এজাহার যে দিয়েছে সে যদি মারা যায় কোনো সমস্যা নেই, এই এজাহারকারীর জবানবন্দিটা কি হবে? 32 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক, এটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে হবে না। কারণ কি জানো? যাহাকে খুঁজিয়া পাওয়া যাচ্ছে না, যিনি মৃত, বা যাহাকে আদালতে হাজির করার সময় বা ব্যয় সাপেক্ষ। বোঝা গেছে মালেকুল? জি স্যার। কি মালেকুল, বুঝছো আমার কথা? ক্লিয়ার স্যার। আচ্ছা, জি স্যার। তো ঠিক আছে, সবাই স্যার ভালো থাকো। আমরা আপাতত শেষ করি, আরেকটা ক্লাসে আমাকে যুক্ত হতে হবে। কালকে স্যার কোনো ক্লাস হবে না, কালকে কোনো ক্লাস হবে না। যদি আমি সময় পাই কালকে রাত্রেবেলা হয়তো আমি জানাতে পারি ক্লাস নিতে পারি কিনা। যদি আমার কোনো ঝামেলা না থাকে তাহলে আগামীকালকে 9:30 10টায় হলো আমি তোমাদের একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? সবাই খেয়াল রাখবা। হ্যাঁ, রোল কিছু বলবা? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার 5 তারিখ যখন স্যার ওই যে সমাবেশ হইলো স্যার, এর কর্তৃক সারা বাংলাদেশে কারফিউ জারি ছিল স্যার। এবং বিএনপির কমিশনার পক্ষ থেকে নিয়ম নীতি ছিল স্যার, একটা বাধা ছিল জনগণ রাস্তায় না নামার হ্যাঁ, ব্যাপারে। ওইটা সান্ধ্য আইন, তো ওটাকে ওই সান্ধ্য আইন বলা হয়। 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 24 ধারা, সান্ধ্য আইন। এই আইনটা আগে ছিল সন্ধ্যাকালীনের তো জন্য, কিন্তু এখন পরবর্তীতে এটি সংশোধন করা হয়েছে যে সন্ধ্যা না। এই সান্ধ্য আইনটা হলো এমন বিষয় যে কোনো ব্যক্তি অনুমতি ছাড়া ঘরের বাইরে আসতে পারবেন না, অর্থাৎ পাস ছাড়া। যদি কোনো ব্যক্তি আসেন তাহলে তার শাস্তির হ্যাঁ, ব্যবস্থা ছিল 1 বছর। 1974 সনের বিশেষ ক্ষমতা আইনের 24 ধারা। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমি থ্যাংক ইউ। আমার সুযোগ নাই, 10:30 একটা ক্লাস আছে, আর 4 মিনিট আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। কালকে কোনো ক্লাস যদি হয় আমি জানাবো রাত্রেবেলা, ঠিক আছে? আর নাহলে শনিবার যথারীতি হবে। সবাই ভালো থাকো। ইমরান, ধন্যবাদ সবাইকে।